হ্যালো স্টুডেন্ট, আমি সৌম্য জানা। আজ আমি তোমাদের ক্লাস দশম শ্রেণীর যে বৃত্তীয় সম্পর্কিত উপপাদ্য সংক্রান্ত কোষে দেখি 3.1 যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি করাবো। দেখো, এই অঙ্কগুলি করার আগে তোমাদের এখানে বৃত্ত সম্পর্কে কিছু জানতে হবে। বৃত্ত সম্পর্কে যদি কিছু জানো, ঠিক আছে, তাহলে হচ্ছে এই অঙ্কগুলো সবগুলো করতে পারবে। প্রথমে দেখো, আমি যদি বলি, আমাদের খাতাটাকে কি বলা হয়? সামতলিক তল। তলটা কি? সামান্তলিক, মানে সমান তল, ঠিক আছে। এই তলের উপরে বৃত্ত অঙ্কন করা হয়, ঠিক আছে। বৃত্তের কি হয়? বৃত্তের একটি মাত্র কেন্দ্র থাকে। বৃত্ত অসংখ্য বিন্দু দ্বারা গঠিত এবং ছোটো ছোটো অনেকগুলো বিন্দু দ্বারাই বৃত্তের পরিধিটা গঠিত হয়। তাহলে বৃত্ত অনেকগুলো বিন্দু দ্বারা গঠিত হয়। বৃত্তের একটি মাত্র কেন্দ্র থাকে। আর কি হয়? বৃত্তের কোনো বিন্দু থেকে আর একটা অন্য কোন বৃত্তের পরিধি থেকে অন্য একটা পরিধিতে কোনো বিন্দু ধরে যে সরলরেখা অঙ্কন করা হয়, এটাকে বৃত্তের জ্যা বলা হয়। আর কি হয় আমরা জানতাম? বৃত্তের সব থেকে বড় জ্যাকে ব্যাস বলা হয়। আর কি জানি? জানি বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের পরিধি পর্যন্ত যে সরলরেখা অঙ্কন করা হয় তাকে বৃত্তের ব্যাসার্ধ বলা হয়। এইটা আমরা এগুলো আগে 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 করেছি, মানে এগুলো জানি আগে, ঠিক আছে। আর কি তোমরা আরও কিছু বলে দিচ্ছি, দেখো, যাতে অঙ্কগুলো করতে পারবে। এই একটা মনে করো, এটা এটা বৃত্ত, এটা বৃত্তের মধ্যে এটা একটা খণ্ড, ঠিক আছে, মানে অংশ। এটাকে কি বলা হয়? বৃত্তাংশ। এইটা, ঠিক আছে। আর কি জানি আমরা? আমরা জানি বৃত্তের হচ্ছে ব্যাসটা হচ্ছে, ব্যাস সমান কি হয়? 2 × ব্যাসার্ধ। এটা জানি। বৃত্ত সম্পর্কে মোট আসলে তোমাদের জানতে হবে, আর কিছুই নয়, ঠিক আছে। আর আর আমরা কি জানি বৃত্ত সম্পর্কে? মনে করো এটা একটা বৃত্ত, ঠিক আছে, এটা বৃত্তের কেন্দ্র। বৃত্তের যদি এইখান থেকে এটাকে টানা হয়, এটা কি? এটা একটা কি? বৃত্তাংশ, মানে বৃত্তের একটা অংশ, এই যেখানে বলেছিলাম, ঠিক আছে। এটাকে আসলে বৃত্তের কলা হিসেবে ধরা হয়। আর এখানে দেখো, এটাকে বৃত্তাংশ, ঠিক আছে। বৃত্তাংশর দেখো, যে বৃত্তাংশটা বড় হয় তাকে বলা হয়, এটাও একটা বৃত্তাংশ। মানে কি? এই সরলরেখাটাকে, এই বৃত্তটাকে দুটো বৃত্তাংশে ভেঙে দিয়েছে, ঠিক আছে। তাহলে যেটা বড় হবে তাকে বলা হয় অধিবৃত্তাংশ, আর যেটা ছোট হয় তাকে বলা হয় উপবৃত্তাংশ। এইটা। আর কি হয় আমরা কি জানি? আর জানি, এইখানে মনে করো একটা পি কিউ, ঠিক আছে। এই যে পি থেকে কিউ, এটা দেখো বৃত্তের বড় অংশ, ঠিক আছে। একে বলা হয় অধিচাপ, যেটা বড় হয় তাকে বলা হয় অধিচাপ। আর যেটা ছোট হয় এখান থেকে, এটা মনে করো এখানে একটা নাম দিয়ে দাও, এক্স। তাহলে পি এক্স কিউ, এটা হচ্ছে উপচাপ। এইটা। আর কি জানি? মনে করো এই একটা বৃত্ত, বৃত্তের এটা কেন্দ্র, ঠিক আছে। এই কেন্দ্র থেকে যদি আমরা এইভাবে কোনো অংশটা টেনে নিই বৃত্তর, ঠিক আছে, মানে এটা হচ্ছে বৃত্ত ছিল, বৃত্তের এই অংশটাকে কেটে নিচ্ছি, এটাকে কি বলা হবে? এই বৃত্তের বৃত্তকলা। এইগুলো, ঠিক আছে। এই কিছু যে জিনিসগুলো বললাম, এগুলোকে তোমরা ভালো করে বুঝতে পারলে তবে অঙ্কগুলো করতে পারবে। প্রথমে দেখো, একের দাগের অঙ্ক। একের দাগের অঙ্কটা কি বলেছে? বলছে পাশের ও কেন্দ্রিক বৃত্তের ছবি দেখি এবং কোন কোন ব্যাসার্ধ পি এ কিউ বৃত্তাংশে অবস্থিত দেখি। কোন কোন ব্যাসার্ধ পি এ কিউ বৃত্তাংশে অবস্থিত, মানে এই বৃত্তাংশটায় অবস্থিত। কোন কোন ব্যাসার্ধ? দেখো, ও এ একটা ব্যাসার্ধ, এই বৃত্তাংশে অবস্থিত। ও পি একটা ব্যাসার্ধ। আর কি হচ্ছে? দেখো, ও কিউ ব্যাসার্ধটা এই বৃত্তাংশের উপরে অবস্থিত, ঠিক আছে। আর একটা দেখো, ও বি, এটা তো একটা ব্যাসার্ধ, তাই না? ও এ, ও পি, ও কিউ, ও বি, এই চারটি ব্যাসার্ধ হচ্ছে এই এই পি এ কিউর মধ্যে অবস্থান করতেছে, ঠিক আছে। তাহলে দেখো, আমাদের কি জানতে চাইছিল? কোন কোন ব্যাসার্ধ? আমি লিখব ও এ, ও পি, ও বি, আর কি দেখো, আর একটা হচ্ছে ও কিউ ব্যাসার্ধ পি এ কিউ বৃত্তাংশে অবস্থিত। এটাই আমাদের জানতে চাইছিল। হয়ে গেল অঙ্কটা।
তারপরে দেখো 2 দাগের অঙ্কগুলো কি বলতে জানতে চাইছে। প্রথমে দেখো বলেছে নিচের ফাঁকা ঘরগুলোকে বুঝে লিখি। বৃত্তে একটি বৃত্তে ড্যাশটি বিন্দু আছে। আমি তো তোমাদের এখানে বোঝাবার সময় বলেছিলাম বৃত্ত হচ্ছে অসংখ্য বিন্দুগুলো, বৃত্তের পরিধিটা হচ্ছে অসংখ্য বিন্দু দ্বারা গঠিত। তাহলে ওই জন্য কি বলতে পারি, একটি বৃত্তে অসংখ্য বিন্দু আছে লিখতে পারি, অসংখ্য বিন্দু আছে। 2 নম্বর কি বলছে, বৃত্তের বৃহত্তম জ্যা। বৃত্তের বৃহত্তম জ্যা আমি কি বললাম, বৃত্তের বৃহত্তম জ্যাকে কি বলা হয়, এই যে বৃত্তের বৃহত্তম জ্যা, এটাই যে বলেছিলাম না বৃত্তের বৃহত্তম জ্যাকে যেটা কেন্দ্রগামী হয়, ঠিক আছে, সেটা হচ্ছে ব্যাস বলা হয়। তাহলে ব্যাস বলা হবে এটাকে। তারপরে দেখো 3 নম্বরে কি বলে দেওয়া আছে, 3 নম্বরে বলে দেওয়া আছে, 3 নম্বরে বলে দেওয়া আছে জ্যা বৃত্তাকার ক্ষেত্রের দুটি ড্যাশ বিভক্ত করে। জ্যাটা বৃত্তাকার ক্ষেত্রকে এ একটা মনে করো বৃত্ত, একটা জ্যা, ঠিক আছে। বলছে এই জ্যাটি বৃত্তাকার ক্ষেত্রে দুটি ড্যাশ অংশে ভাগ করে। কি অংশে, এটাকে কি বলা হয়, উপরটাকে বলা হয় একটা বৃত্তাংশ, নিচেরটাকে বলা হয় একটা বৃত্তাংশ। তাহলে জ্যা একটি বৃত্তকে দুটি বৃত্তাংশে ভাগ করে, এইটা। 4 নম্বর, 4 নম্বরটা কি বলছে, বৃত্তের সকল ব্যাস ড্যাশ বিন্দুগামী। বৃত্তের দেখো এই একটা বৃত্ত, এর মধ্যে কি আমরা অসংখ্য ব্যাস আঁকতে পারবো। মনে করো এটা একটা ব্যাস, এটা একটা ব্যাস, এটা একটা ব্যাস, এটা একটা ব্যাস, এরকম অসংখ্য ব্যাস আঁকতে পারবো। সব ব্যাসগুলো কোথা থেকে যাচ্ছে, বৃত্তের কেন্দ্র থেকে যাচ্ছে। তাহলে কি কেন্দ্রবিন্দুগামী, তাই না, কেন্দ্রবিন্দুগামী। 5 নম্বরটা দেখো কি বলে দেওয়া আছে, বলছে দুটি বৃত্তাংশ সমান হলে তাদের বৃত্তচাপ দুটি দৈর্ঘ্য ড্যাশ হবে। বলছে দুটি বৃত্তাংশ যদি সমান হয়, মানে কি এইখান থেকে এই একটা বৃত্ত, তো বৃত্তকে এমনভাবে ভাগ করলাম উপরে বৃত্তাংশটা সমান, নিচের ছোট বৃত্তাংশটা সমান, মানে কি এইখান থেকে এই বৃত্তাংশটা যতটা জায়গা নিচ্ছে ঠিক নিচের বৃত্তাংশটা ঠিক অতটাই জায়গা নিচ্ছে, ঠিক আছে। তাহলে বলছে বৃত্তাকার ক্ষেত্রে বৃত্তচাপ দুটির দৈর্ঘ্য কী হবে। তাহলে বৃত্তাংশ যদি এরকম সমান হয় বৃত্তচাপ কী হবে, তাহলে দেখো উপরেটাকে কী বলা হয় অধিবৃত্ত, নিচেরটাকে কী বলা হয় উপবৃত্ত, ঠিক আছে, উপবৃত্তচাপ, ঠিক আছে। তাহলে দেখো সেই ক্ষেত্রে এ দুটোর মান যদি সমান হয় তাহলে অধিবৃত্ত চাপের মান যা হবে উপবৃত্তর মানও তাই হবে। তাহলে কি হবে, সমান হবে না, সমান হবে। 6 দাগের, একটি বৃত্তাকার ক্ষেত্রের বৃত্তকলা হলো বৃত্তচাপ এবং দুটি ড্যাশ দ্বারা সীমাবদ্ধ অঞ্চল। মানে এটা কি বলছে, আমরা দেখো আমি তো বলেইছিলাম কোনো বৃত্তকলা হলো বৃত্তচাপ, ঠিক আছে। দেখো বৃত্তকলা এইভাবে আঁকা হয়, ঠিক আছে। মনে করো এইভাবে যখন আঁকলাম তাহলে কি এখান থেকে এই পুরোটা এটা হচ্ছে অধিবৃত্তচাপ, আর এটা যে ছোটোটা হচ্ছে এটা হচ্ছে উপবৃত্তচাপ। এই জন্য বলছে একটি বৃত্তাকার বৃত্তকলা বৃত্তচাপ, ঠিক আছে, এবং দুটি ড্যাশ দ্বারা সীমাবদ্ধ। কি দ্বারা সীমাবদ্ধ, এটা কি একটা ব্যাসার্ধ, এটা কি একটা ব্যাসার্ধ, তাদের দুটি ব্যাসার্ধ দ্বারা সীমাবদ্ধ হয়, এইটা। 6 নম্বর 7 নম্বরের অঙ্ক। 7 নম্বর কি বলেছে, বলছে বৃত্তের বাইরে কোনো বিন্দু ও কেন্দ্রের সংযোজন সরলরেখার অংশের দৈর্ঘ্য ব্যাসার্ধ দৈর্ঘ্য অপেক্ষা ড্যাশ হয়। বলছে বৃত্তের বাইরে কোনো একটা বিন্দু, মনে করো এখানে একটা বৃত্তের বাইরে একটা বিন্দু ধরে নিলাম, ঠিক আছে। বলছে বৃত্তের বাইরে কোনো বিন্দু এবং কেন্দ্রের সংযোজনের সরলরেখা দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্য অপেক্ষা ড্যাশ হয়। মানে কি বলছে, বৃত্তের বাইরে থেকে যদি কোনো একটা বিন্দুর সঙ্গে যদি আমি বৃত্তের কেন্দ্র থেকে যদি আকারটা নিই, ঠিক আছে, সেটা বলে দেওয়া আছে ব্যাসের দৈর্ঘ্যের সঙ্গে কি হবে, ব্যাসের দৈর্ঘ্য থেকে কী হবে সেটা, ঠিক আছে। দেখো ব্যাসের দৈর্ঘ্য যদি আমি করি, ব্যাসের বলতেছি ব্যাসার্ধের দৈর্ঘ্য থেকে কী হবে, ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি আমি বের করি এখান থেকে এতটা পর্যন্ত হচ্ছে ব্যাসার্ধের দৈর্ঘ্য, আর বাইরে যে বিন্দুটা নিয়েছিলাম সেটা দেখো এখান থেকে এতটা, তাহলে কোনটা বড়, বাইরে যেটা নিয়েছিলাম সেটা বড়, তাহলে কি বড় হবে, তাই না, এটা তো জানতে চাইছিল, তাহলে কি বড় হবে। এবার কি বলে দেওয়া আছে 3 দাগের দেখো কি বলে দেওয়া আছে, বলছে স্কেল পেন্সিল কম্পাসের সাহায্যে একটি বৃত্ত এঁকে কেন্দ্র জ্যা ব্যাসার্ধ উপচাপ অধিচাপ নির্দেশ করি, ঠিক আছে, নির্দেশ করতে বলে দেওয়া আছে। দেখো তোমরা স্কেল পেন্সিল ইউজ করবে, ঠিক আছে, আর হচ্ছে স্কেল পেন্সিল কম্পাসের সাহায্যে ভালো করে গোল করে বৃত্তটা আঁকবে, ঠিক আছে। আমি দেখো বোঝাবার জন্য কলমে এঁকে দিচ্ছি, মনে করে এইটা একটা আমার বৃত্তের কেন্দ্র কোথায়, এইটা, ঠিক আছে।
প্রথমে কি বলছে, বৃত্ত একে বৃত্তের কেন্দ্রকে নির্দেশ করি। মনে করো কেন্দ্রকে ও ধরে নিলাম, তাহলে ও সমান বৃত্তের কেন্দ্র, এটাই লিখব। তারপর কি বলছে, বইয়ের দিয়ে তাকাবে, জ্যাকে নির্দেশ করতে বলে দেওয়া আছে। তাহলে মনে করো বৃত্তের যে কোনো জ্যা, আমি এখান থেকে এটাকে নিলাম, তাহলে এটা যদি জ্যা হয় আমি নাম দিয়ে দিচ্ছি পি এ। তাহলে পি এটা হচ্ছে পি এ সমান বৃত্তের জ্যা, এইটা। আবার দেখো আর কি জানতে চাইছে, ব্যাস। ব্যাস দেখো, ব্যাস আমি কি জানি, বৃত্তের কেন্দ্র থেকে যে বৃত্তের কেন্দ্র থেকে যখন যায় তখন তাকে ব্যাস বলা হয়। তাহলে এটাকে আমি নাম দিয়ে দিচ্ছি ও বি, সরি ও তো এখানে নাম নিয়েছি, তাহলে ও দিতে পারবো না, মনে করো এখানে বি দিয়েছি তো এখানে সি দিয়ে দাও, ঠিক আছে। তাহলে নিজের মনের ইচ্ছা মতো নাম দিবে, ঠিক আছে। সি বি সমান হচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে আর কি তারপরে কি জানতে চাইছে, ব্যাসার্ধ। দেখো বৃত্তের ব্যাস যখন সিবি হচ্ছে তখন ও বিটা কি বৃত্তের ব্যাসার্ধ হয়ে যাচ্ছে না, বা ও সি, অনেকগুলো ব্যাসার্ধ হবে, তাহলে ও বি বা ও সি লিখতে পারি, ও বি সমান বৃত্তের ব্যাসার্ধ, এগুলোই। আর কি দেখো আর কি জানতে চাইছে, উপচাপ অধিচাপ, ঠিক আছে। মনে করো এইখানে আমি একটা নাম দিয়ে দিচ্ছি, এখানে নাম দিয়ে দিচ্ছি ডি, নাম দিয়ে দিচ্ছি, আর এখানে নাম দিয়ে দিচ্ছি ই। তাহলে দেখো পিই এ মানে কি, এই জায়গাটাকে যেটা ছোটো যে জায়গাটা, এটা কি হবে, এটা হবে উপচাপ। আর যখন হবে পি সি ডি বি এ, এই যে বড় জায়গাটা নিচ্ছে, এটা কি হবে, অধিচাপ। তাহলে লিখব পি সি ডি বি এ, মানে এই পুরো জায়গাটার এই জায়গাটা পর্যন্ত এটাকে বলা হবে অধিচাপ। তাহলে পি সি ডি বি এ সমান হচ্ছে অধিচাপ। আর দেখো পিই এ, এটা তো ছোট অংশ, এটা হচ্ছে কি হবে, উপচাপ হবে, সমান হচ্ছে উপচাপ। এবার দেখো তোমাদের কি জানতে চাইছিল, তোমাদের জানতে চাইছিল না যে বৃত্তের একটা বৃত্তকে বৃত্ত নামকরণ করে কেন্দ্র, জ্যা, ব্যাসার্ধ, অধিচাপ, উপচাপ জানতে চেয়েছিল, ঠিক আছে। আমরা তো অঙ্কগুলো এটা সবগুলো করে নিলাম, তাহলে এই অঙ্কটা হয়ে গেল, ঠিক আছে। এরপরে দেখো চারের দাগের অঙ্কগুলো কি বলছে, চারের দাগের অঙ্কগুলো কি বলছে, সত্য মিথ্যা যাচাই করি, ঠিক আছে। সত্য মিথ্যা জানতে চাইছে, কি বলছে, বৃত্ত একটি সমতলিক চিত্র। আমি তো প্রথমেই যখন অঙ্কটা করেছিলাম বলেছিলাম না, বৃত্ত আমাদের খাতায় নাকি খাতাটা হচ্ছে সমতলিক হয়, ঠিক আছে। তাহলে বৃত্ত একটি সমতলিক চিত্র, সত্য। বৃত্তাংশ একটি সমতলিক চিত্র। এইবার দেখো যখন বৃত্তটা এইভাবে আঁকলাম, ঠিক আছে, মনে করো একটা বৃত্ত, ঠিক আছে, বৃত্ত থেকে বৃত্তাংশ কোনটা হবে, এইখানে এইভাবে ভাগ হয়ে গেলে এইটা হচ্ছে বৃত্তের একটা অংশ, এই একটা বৃত্তের অংশ, আর এই একটা বৃত্তের অংশ। তাহলে এই যে বৃত্তাংশ, এটাও কি এই খাতার উপরে আঁকা হচ্ছে, খাতাটা কি হয়, সমতলিক, তাহলে বৃত্তাংশটাও একটা সমতলিক চিত্র হবে, সত্য হবে এটা, ঠিক আছে। এরপরে কি দেওয়া আছে, বৃত্তকলা একটি সমতলিক চিত্র। যখন বৃত্তের উপরে এই বৃত্তকলা কোনটা, এইটা বৃত্তকলা, এইটা হচ্ছে বৃত্তকলা, ঠিক আছে। এই বৃত্তের পুরোটার মধ্যে থেকে এটা একটা ছোট অংশ, এটাকে বলা হয় বৃত্তকলা। তাহলে এই বৃত্তকলাটা কোথায় খাতা কাপড়ে আঁকতেছি, খাতার উপরে আঁকতেছি, খাতা একটা সমতলিক চিত্র মানে সমান, ঠিক আছে। তাহলে একে এটা হচ্ছে সত্য হবে। তারপর কি দেওয়া আছে দেখো, বলেছে যে একটি সরলরেখাংশ। এবার দেখো একটা বৃত্ত আঁকো, বৃত্ত জ্যা কাকে বলা হয়, যে যার সংজ্ঞার মধ্যেই তো বলে দেওয়া থাকে যে বৃত্তের পরিধির এক বিন্দু থেকে এক বিন্দু পর্যন্ত যে সরলরেখা অঙ্কন করা হয় তাকে বৃত্তের জ্যা বলা হয়। তাহলে জি জ্যা একটা সরলরেখা, তাহলে এটাও কি সত্য হবে এইটা। এরপরে দেখো কি বলছে, চাপ একটি সরলরেখাংশ। এবার যদি তুমি একটা চাপ আঁকো, মনে করো এটা বৃত্তের কেন্দ্র, এইটা একটা চাপ আঁকলে, ঠিক আছে, এই একটা চাপ হলো আর এই একটা চাপ হলো, ঠিক আছে। তাহলে এই চাপটাকে এটা সরলরেখা মনে হচ্ছে, এটা তো একটা মনে হচ্ছে না, মানে খণ্ড অংশ, একটা চাঁদের একটা খণ্ড অংশ মনে হচ্ছে না, এটা এইটা যদি মনে করো, তাহলে এটা কি এটা সরলরেখা হচ্ছে, নিশ্চয়ই না, তাহলে এটা হচ্ছে মিথ্যা হয়ে যাবে এইটা। তারপরে দেখো বলছে একটি বৃত্তের সসীম সংখ্যক একক দৈর্ঘ্যের জ্যা আছে, একক দৈর্ঘ্যের জ্যা সসীম সংখ্যক আছে, নিশ্চয়ই না। কেন, দেখো সসীম সংখ্যক মানে কি, গোনা যাবে, ঠিক আছে। সসীম সংখ্যক তুমি গোনা যাবে এরকম জ্যা আছে বলতিছে,
একক দৈর্ঘ্যের জ্যা আছে, আমি এইখানে একটা জ্যা আঁকলাম, ঠিক আছে। তাহলে দেখো এই দৈর্ঘ্যেরই আমি এইখানে বসিয়ে আর একটু সরু করে এইখানে আঁকবো, তারপরে এখানে আঁকবো, এখানে আঁকবো, এখানে আঁকবো, ওই একই যে দৈর্ঘ্যের মানে জ্যার দৈর্ঘ্যটা যেন সমান হয় এইভাবে এঁকে যাব। তুমি গুনতে পারবে কতগুলো আছে? নিশ্চয়ই না, গুনতে পারবে না। যদি গুনতে না পারি তাহলে তাকে কী বলা হয়? অসীম সংখ্যক। তাহলে ভিত্তে কী বলে দেওয়া আছে? একক দৈর্ঘ্যের যেটা বলে দেওয়া আছে যেন একক দৈর্ঘ্যের হয়। তো আমি কী করবো, প্রথমে এই একটা আঁকবো, তারপর একটু নিচে নামিয়ে আবার একটা আঁকবো, আবার একটা আঁকবো, যে এইভাবে যখন আঁকলাম এখন চলতেই থাকবে। তুমি গোনা শেষ করতে পারবে না। তার মানে কি বলছি? সসীম সংখ্যক। নিশ্চয়ই না, এটা অসীম সংখ্যক হবে। তাহলে কি এটা মিথ্যা বলে দেওয়া আছে? মিথ্যা হবে। বলছে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত আঁকা সম্ভব। কি বলে দেওয়া আছে? একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত আঁকা সম্ভব। আচ্ছা তুমি এখানে বলো, এই একটা বিন্দু, তাহলে এই বিন্দুটা এই বৃত্তের, মনে করো এই একটা বৃত্ত, এই বৃত্তের, আচ্ছা আমার আঁকাটা ভুল হয়েছে, কি বলে দেওয়া আছে? একটি কেন্দ্রবিন্দু থেকে একটি মাত্র বৃত্ত আঁকা সম্ভব। আমি এই একটা বৃত্ত আঁকলাম, এই একটা বৃত্ত আঁকলাম, এই একটা বৃত্ত আঁকলাম, এরকম কতগুলো বৃত্ত আঁকতে পারবো? এই বিন্দুর এই কেন্দ্রবিন্দুটা কি? এই বৃত্তেরও কেন্দ্র, এই বৃত্তেরও কেন্দ্র, এই বৃত্তেরও কেন্দ্র। তাহলে এইভাবে কি আমি অসংখ্য বৃত্ত আঁকতে পারবো একটি কেন্দ্রবিন্দু থেকে। তাহলে এখানে কি বলে দেওয়া আছে? একটি নির্দিষ্ট বিন্দুকে থেকে একটি বৃত্ত আঁকা সম্ভব। এটা কি মিথ্যা বলে দেওয়া আছে? কারণ আমি তো অসংখ্য আঁকতে পারবো, তাই না? আর কি বলে দেওয়া আছে দেখো, বলে দেওয়া আছে দুটি সর্বসম বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। সর্বসম বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য, সর্বসম মানে যে বৃত্তে এই বৃত্তটা যতটা হবে এই বৃত্তটা ঠিক ততটাই হবে। তাহলে আমরা কি জানি ব্যাসার্ধ কি হয়? এই বৃত্তের কেন্দ্র থেকে এই বৃত্তের পরিধি পর্যন্ত। আবার এই বৃত্তের কেন্দ্র কি হবে? কেন্দ্র থেকে যদি পরিধি পর্যন্ত নেই। এবার দেখো সর্বসম বৃত্ত বলে দেওয়া আছে মানে কি দুটো বৃত্ত সমান। তাহলে দুটো বৃত্ত যদি সমান হয় তাদের ব্যাসার্ধর মানও কি সমান হবে, কারণ সর্বসম বলে দেওয়া আছে। আমি যখন ত্রিভুজের ক্ষেত্রে সর্বসম প্রমাণ করতাম তখন কি করতাম, কি হতো? দুটো ত্রিভুজ সর্বসম বলা মানে হচ্ছে ওই ত্রিভুজের সঙ্গে এই ত্রিভুজের কোনো পার্থক্য থাকবে না, সবগুলো মিল একই থাকে, ঠিক আছে, তবে তাকে আমরা সর্বসম বলতে পারি। ঠিক একই রকমভাবে বৃত্ত যখন সর্বসম বলা হবে, বৃত্তেরও সব এই বৃত্তের সঙ্গে যা থাকবে এই বৃত্তেরও ঠিক একই জিনিসই থাকবে, ঠিক আছে। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য যতটা হবে এই বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্যটা ঠিক ততটাই হবে। তাহলে এটা কি সত্য বলে দেওয়া আছে। হয়ে গেল, ঠিক আছে। তাহলে দেখো আমি কি করলাম, কোষে দেখি 3.1 অঙ্কগুলো করলাম। মানে এখানে কিছুই নয়, এখানে হচ্ছে বৃত্ত সম্পর্কে তোমরা কি কি জানো সেটা নিয়েই অঙ্কগুলো জানতে চাইছে, ঠিক আছে। আর এই অধ্যায়ের যেগুলো মেন ইম্পর্টেন্ট পোর্শন সেগুলো হচ্ছে দেখো এই যে বলে দেওয়া আছে উপপাদ্য, ঠিক আছে, তোমাদের উপপাদ্য করতে হবে। উপপাদ্য কি? উপপাদ্য আমি করার আগে বলে দিচ্ছি, উপপাদ্য কেউ কখনো মুখস্থ করবে না, ঠিক আছে। উপপাদ্য প্রথমে এই যদি কোনো কিছু মুখস্থ করতে হলে উপপাদ্যের একটা জিনিস মুখস্থ করতে হয়, সেটা হচ্ছে উপপাদ্যের এই হেডিংটা মুখস্থ করতেই হয়, ঠিক আছে। এবার এখানে দেখো কি বলে দেওয়া আছে, বলছে তিনটি অসমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত আঁকা সম্ভব। এটা একটা কি উপপাদ্য, এটা তোমাদের মুখস্থ করতে হবে। এই হেডিংটাকে শুধু মুখস্থ করবে, তারপরেটা কিছু মুখস্থ করার দরকার নেই। এবার এই যে উপপাদ্যটা আমি বোঝাবার আগে বলেই দিচ্ছি, এটা বলে দেওয়া আছে কি প্রমাণ মূল্যায়নের অন্তর্ভুক্ত নয়। মানে এই যে প্রমাণটা এটা তোমাদের জন্য নয়, এটা তোমাদের করার দরকার হবে না। শুধু কি মুখস্থ রাখবে? উপপাদ্যের এই হেডিংটা মুখস্থ রাখবে। এই হেডিংটা থেকে আমরা পরে কষে দেখির অনেক অঙ্কগুলো করতে পারবো, ঠিক আছে। শুধু এই হেডিংটাকে মুখস্থ রাখবে, এই যে লাইনটা তিনটি অসমরেখ বিন্দু থেকে একটি মাত্র বৃত্ত আঁকা সম্ভব, ঠিক আছে, এইটা মুখস্থ রাখবে। আর প্রমাণটা করা দরকার হবে না। আমি আর পরের উপপাদ্য যদি চলে আসি, পরের উপপাদ্য কত পেজে আছে দেখো। পরের এই প্রয়োগগুলো আমি পরে বোঝাবো, পরেরগুলো বেশি কাজে লাগে না, তোমাদের আলটিমেট বেশি পরে হচ্ছে উপপাদ্য। এই উপপাদ্যটা আমি এখন এই উপপাদ্যটা বোঝাবো, 59 পেজের উপপাদ্য, 32 নম্বর উপপাদ্য, ঠিক আছে। তাহলে আমি প্রথমে কি বললাম, উপপাদ্য যদি কোনো কিছু মুখস্থ করতে হয় সেটা একমাত্রই হচ্ছে এই হেডিংটা মুখস্থ করতে হবে। মানে এটা দেখে যেন তুমি বুঝতে পারো যে উপপাদ্যে কি ছবিটা আঁকতে হবে। হয়তো মনে করো তোমাকে তো পরীক্ষা শুধু বলে দেওয়া থাকবে এই হেডিংটা দেওয়া থাকবে, ঠিক আছে,
তোমাকে এইটা দেখে হচ্ছে ছবি আঁকতে হবে, ছবি দেখে দেখে উপপাদ্য করতে হবে। সবসময় মনে রাখবে উপপাদ্যকে সবসময় ছবি দেখে দেখে করতে হয়, ঠিক আছে? মুখস্থ করলে তোমাদের ভুলে যাবেই, ভুল হয়ে যায় অনেক জায়গায়, ঠিক আছে? এবার দেখো, যদি আমি হেডিংটাকে পড়ি, কি বলে দেওয়া আছে, ব্যাস নয় এরূপ কোনো জ্যার ওপর বৃত্তের কেন্দ্র থেকে একটি লম্ব অঙ্কন করা হলো, ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমি যদি উপপাদ্যের হেডিংটা তুলে নেই, কি তুলছি দেখো, তুলে আমি কিন্তু বই না দেখেই করাবো, ঠিক আছে? মানে তোমরা বই ইউজ করবে না, বই দেখে দেখে করবে না। উপপাদ্যটা কি বলে দেওয়া আছে, বলে দেওয়া আছে ব্যাস নয় এরূপ কোনো জ্যা ওপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এটা হচ্ছে উপপাদ্য দেওয়া আছে। তোমরা যদি উপপাদ্য মুখস্থ করো, অনেকজন কি করে বলে দেখো তো, উপপাদ্য লিখে চলে আসে, ছবি আঁকে না, ছবি না এঁকে যদি উপপাদ্য লিখে নিয়ে চলে আসো, একটি নাম্বারও দেবে না, ঠিক আছে? আর দেখো অনেকে আবার কি করে, ছবি আঁকে কিন্তু নামগুলো মনে রাখে না, নামগুলো উল্টোপাল্টা দিয়ে দেওয়ার ফলে বইয়ের মতো এটাকে মুখস্থ করে নিয়ে চলে যায়, কিন্তু এই নামগুলো উল্টোপাল্টা দেওয়ার জন্য করতে পারে না ঠিকঠাক। তাহলে দেখো আমি কি করতেছি, প্রথমে ছবিটাকে আঁকবো, ঠিক আছে? ছবিটার নামকরণটাকে আমি পাল্টি দেবো, মানে বইয়ের মতো করবো না, ঠিক আছে? তাহলে তোমরা মুখস্থ করতে পারবে না, মুখস্থ না করে অঙ্কটা করবে। ছবিতে তুমি যা বইয়ে যে নামগুলো দেওয়া আছে সেগুলো দিতে হবে, তার কোনো মানে নেই, তোমাদের মনের ইচ্ছা মতো যে কোনো একটা নাম দেবে। প্রথমে কি বলছে, বৃত্তটা কিন্তু তোমরা পেন্সিল কম্পাসের সাহায্যে আঁকবে, ঠিক আছে? আমি এখানে হাতে এঁকে দিচ্ছি, দেখো এ হচ্ছে বৃত্ত, এটা বৃত্ত। বলছে ব্যাস নয় এরূপ কোনো জ্যার ওপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলো, এটা বৃত্তর কেন্দ্র, ঠিক আছে? তাহলে দেখো ব্যাস নয় এরূপ একটা জ্যা, ব্যাস নয় মানে কি, যেটা এই ব্যাস হলে মানে কি কেন্দ্র থেকে যাবে, আর ব্যাস নয় মানে বলে দেওয়া আছে মানে কি এইখান থেকে ধরো, ঠিক আছে? তাহলে ব্যাস নয় এরূপ একটা জ্যা বৃত্তের কেন্দ্র থেকে ওই জ্যার ওপর লম্ব অঙ্কন করা হলো। লম্ব অঙ্কন করা মানে হলো সোজাসুজি টানলাম, লম্ব অঙ্কন করা মানেটাই হচ্ছে যে এত একটা সরল রেখা যদি লম্ব অঙ্কন করি, এই কোণটা কত হবে 90 ডিগ্রি, এই কোণটা হবে 90 ডিগ্রি, এটা বলে দেওয়া আছে, ঠিক আছে? তাহলে কি বলছে, ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে, এই যে লম্বটা জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে? আমি জ্যাটির নাম ধরে নিচ্ছি, বৃত্তের কেন্দ্রকে এ ধরে নিলাম, ও ধরে নিলাম, ঠিক আছে? মনে করো জ্যাটির নাম বইয়ে যা দেওয়া আছে সেটা উল্টো দিচ্ছি না, বইয়ের মধ্যে করে দিচ্ছি, দেখো এ বি ধরে নিচ্ছি, ঠিক আছে? এবার কি করছি, এ বি ধরে নেওয়ার পরে আমাকে কি কি লিখতে হয় উপপাদ্যের ক্ষেত্রে, উপপাদ্যটা শুরু করছি প্রমাণটা, প্রথমে লিখতে হয় না প্রদত্ত মানে কি, যা দেওয়া আছে, আমি এখানে দেখে দেখে বসাবো যা যা দেওয়া আছে, ঠিক আছে? প্রথমে কি দেওয়া আছে লিখবো, ও কেন্দ্রীয় বৃত্তের, প্রদত্ত মূলত এই যে উপপাদ্যটা দেওয়া থাকে এটা দেখে দেখে লিখতে হয়। বলছে ব্যাস নয় এরূপ একটি জ্যা, তাহলে আমি ওইভাবে লিখতেছি, ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরূপ একটি জ্যা। এবার জ্যাটার নাম কি ধরেছি দেখো, এ বি ধরেছি, তাহলে এখানে উল্লেখ করে দেবো এ বি একটি জ্যা, এ বি যা এ বির ওপর ও ডি কি বললাম, ও ডি বৃত্তের কেন্দ্র থেকে, কোথা থেকে টানতেছি বৃত্তের কেন্দ্র থেকে, বৃত্তের ওপর এ বির ওপর বৃত্তের কেন্দ্র থেকে ও ডি একটি লম্ব অঙ্কন করলাম। তাহলে দেখো উপপাদ্য আমি যে প্রয়োগটা লিখলাম পুরো উপপাদ্যটার মতো লিখলাম, ঠিক আছে? প্রদত্ত মানে কি, যেটা দেওয়া থাকে, ঠিক আছে? তাহলে দেখো কি করলাম, প্রথমে আমি কি দেওয়া আছে, ও কেন্দ্রীয় একটি বৃত্তের এ বি একটি ব্যাস নয় এরূপ একটি জ্যা, যার ওপর বৃত্তের কেন্দ্র ও থেকে
ডি পর্যন্ত ওডি একটি লম্ব অঙ্কন করলাম, বৃত্তের কেন্দ্র থেকে ওডি একটি লম্ব অঙ্কন করলাম। এটা হচ্ছে প্রদত্ত হয়ে গেল। এরপরে কি লিখতে হয়? প্রামাণ্য, মানে যেটা প্রমাণ করতে প্রমাণ করতে হবে আমাদের। কি প্রমাণ করতে হবে? এই ওডি লম্বটি এ বি সরলরেখাকে দুটি সমদ্বিখণ্ডিত করে, এ বি জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করেছে। কারণ এটা তো জানতে চাইছিল ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে, ওটাই প্রমাণ করতে বলে দেওয়া ছিল। তাহলে লিখব ও ডি লম্ব এ বি জ্যাটিকে, এ বি তো জ্যায়, এ বি জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ তার মানে কি আমাদের কি প্রমাণ করতে হবে? যদি ও ডি সমদ্বিখণ্ডিত করে মানে তাহলে হচ্ছে এ ডির দৈর্ঘ্যটা যা হবে বিডির দৈর্ঘ্যটা ঠিক একই হবে। যদি সমদ্বিখণ্ডিত মানে কি? ওই সরলরেখাকে দুটো সমান ভাগে ভাগ করে দেওয়া, ঠিক আছে? তাহলে এ ডির দৈর্ঘ্যটা যা হবে বিডির দৈর্ঘ্যটা তা হবে। তাহলে অর্থাৎ এ ডি সমান বিডি, এইটা প্রমাণ করতে হবে আমাদের, ঠিক আছে? এবার আমরা কি করব? অঙ্কন একটু করব। অঙ্কন করছি, দেখো কি অঙ্কন করছি? বৃত্তের কেন্দ্র ও থেকে এ পর্যন্ত একটি সরলরেখা অঙ্কন করলাম। আর কি করলাম? বৃত্তের কেন্দ্র ও থেকে বি পর্যন্ত আর একটি সরলরেখা অঙ্কন করলাম, ঠিক আছে? বইয়ে যা দেওয়া আছে সেগুলোই যে লিখতে হবে এমন কোনো কথা নেই, আমি এমনভাবে লিখবো যেন মাস্টার বুঝতে পারে, ঠিক আছে? তাহলে কি লিখছি দেখো, বৃত্তের কেন্দ্র ও থেকে এ পর্যন্ত সরলরেখা অঙ্কন করলাম। আর কি করলাম? ও বৃত্তের কেন্দ্র ও থেকে বি পর্যন্ত সরলরেখা অঙ্কন করলাম। মানেটা কি? আর কিছুই নয়, যখনই বলে দিচ্ছি বৃত্তের কেন্দ্র ও থেকে এ পর্যন্ত একটি সরলরেখা অঙ্কন করলাম, মানে কি বৃত্তের কেন্দ্র কি এইটা, ও থেকে এ পর্যন্ত একটা সরলরেখা নিয়ে নিলাম। আর কি বলে দেওয়া ছিল? বৃত্তের কেন্দ্র ও থেকে বি পর্যন্ত সরলরেখা অঙ্কন করলাম, বৃত্তের কেন্দ্র ও থেকে বি পর্যন্ত একটা সরলরেখা অঙ্কন করলাম। এটা হয়ে গেল অঙ্কন। এরপর কি করব? প্রমাণ। প্রমাণটা পুরো ছবি দেখে দেখে করবে, ঠিক আছে? এবার যদি ছবির দিকে চলে আসো, দেখো কি বলে দেবা, কি প্রমাণ করতে হবে আমাদের? মূলত প্রমাণ করতে হবে এস এ ডি মানে এইটার সঙ্গে এইটা সমান হবে, আর বিডির সঙ্গে এইটা বিডি মানে এইটা এই এডির সঙ্গেটা বিডি সরলরেখাটা দৈর্ঘ্যটা সমান হবে। তাহলে দেখো আমি প্রথমে ধরে নেব ও এ ডি এটা একটা ত্রিভুজ, আর একটা ত্রিভুজ দেখো ও ডিবি এর একটা ত্রিভুজ। এই দুটো ত্রিভুজকে যদি আমি সর্বসম প্রমাণ করে দিতে পারি তবেই হচ্ছে বলে দিতে পারবো না এডির সঙ্গে বিডিটা সমান হবে, কারণ আমরা তো জানি সর্বসম ত্রিভুজের দুটি বিপরীত বাহু পরস্পরে সমান হয়। তাহলে এই সর্বসম ত্রিভুজের এই বাহুটার সঙ্গে এই ত্রিভুজটার এই বাহুটা কি সমান হবে, তাহলে বলে দিতে পারবো এডির সঙ্গে বিডির সমান। তাহলে যদি আমি সর্বসময় প্রমাণ করি, প্রথমে দেখো ও ডিটা কি এ বির ওপরে একটা লম্ব, মানে কি এটা 90 ডিগ্রি কোণ না, আর এটা লম্ব মানে কি এটাও 90 ডিগ্রি কোণ। তাহলে ও ডি বি কি একটা সমকোণী ত্রিভুজ। আবার একই রকমভাবে ও ডি এ এটাও কি একটা সমকোণী ত্রিভুজ। কারণটা কি? কারণটা হচ্ছে ও ডিটা এ বির ওপর লম্ব। তাহলে কি লিখব? প্রমাণে প্রথমে লিখব ও ডি এ বি জ্যার ওপর লম্ব। সুতরাং বা সেই জন্য বলতে পারি, সুতরাং কি বলতে পারি? ও এ ডি ও ডি বি ও ডি এ লিখতে পারো, ও এটা ত্রিভুজ চিহ্ন দিতে হবে, কারণ এটা ত্রিভুজ চিহ্ন দিতে হবে। ও ডি বি ত্রিভুজ দুটি সমকোণী ত্রিভুজ। এবার দেখো
আমাকে প্রমাণ করতে হবে কি এডি, আমি কি বললাম, প্রমাণ করতে হলে আমাদের এই দুটো ত্রিভুজকে সর্বসম দেখাতে হবে। এবার আমরা কি জানি, সর্বসম দেখাতে হলে ত্রিভুজের কি, সমকোণী ত্রিভুজের সর্বসম কখন দেখানো হয়, আর এইচ এস, এই কারণে দেখানো হয়। ঠিক আছে, তাহলে দেখো আমি পরের পেজে, আমার এখানে যেহেতু খাতা আর জায়গা নেই, আমি পরের পেজে করছি। দেখো পরের পেজে করার জন্য আমি প্রথমেই আগে ছবিটা এঁকে নিচ্ছি, যে ছবিটা আগে আঁকছিলাম। ঠিক আছে, তোমরা পরীক্ষা খাতায় যখন পেজ শেষ হয়ে যাবে তোমরা কিন্তু ছবিটা আবার এঁকে নেবে। ঠিক আছে, কি নাম দিয়েছিলাম, এটা দিয়েছিলাম ও, এটা দিয়েছিলাম ডি, এটা এ, এটা বি, এটা ছিল আমার ছবি। ঠিক আছে, তাহলে এরপরে কি লিখছি দেখো, এই দুটো ত্রিভুজকে যেহেতু সর্বসম দেখাবো, লিখছি সমকোণী ত্রিভুজের, সমকোণী ত্রিভুজ ও এ ডি, ত্রিভুজ ও ডি এ ও ত্রিভুজ ও বি, ও ডি বি থেকে পাই, এই দুটো ত্রিভুজকে সম দেখাবো। তার মানে কি আমাকে তিনটা সত্য দেখাতে হবে। প্রথমে কি পাই দেখো, বলতে পারি ত্রিভুজের ও ডি এ এই কোণটা কি 90 ডিগ্রি, আবার ও ডি বি এই কোণটাও কি 90 ডিগ্রি। তাহলে দুটো ত্রিভুজের এই দুটো কোণ কি সমান হচ্ছে। তাহলে ত্রিভুজ কি লিখবো, ও ডি এ, ও ডি এ সমান ও ডি বি, ব্র্যাকেটে লিখে দেবো। কেন সমান হচ্ছে, কারণটা হচ্ছে দুটো কোণই, প্রত্যেকটি কোণ লিখে দিতে পারো, প্রত্যেকটি কোণ সমকোণ। কারণটা কি ছিল বলো তো, কারণটা সমকোণ হয়েছিল কিসের জন্য, ওডিটা হচ্ছে এবির ওপর লম্ব, তাই জন্য সমকোণ হয়েছিল। এবার কি বলতে পারি দেখো, এই যে এ ও, ঠিক আছে, এই যে এ ও আর ও বিটা, এটা মূলত কি বলতো, বৃত্তের দুটো ব্যাসার্ধ না, এ ওটা একটা ব্যাসার্ধ আর ও বিটা কি একটা ব্যাসার্ধ। তাহলে আমরা কি জানি, একটি বৃত্তের যতগুলো ব্যাসার্ধ থাকবে প্রত্যেকটি ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান হবে। তাহলে বলতে পারবো ও এ সমান ও বি, ব্র্যাকেটে লিখে দেবো বৃত্তের, একই বৃত্তের ব্যাসার্ধ লিখতে পারো, একই বৃত্তের ব্যাসার্ধ আমরা জানি সবসময় সমান হয়। তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ, সেই কারণেই কি হচ্ছে, ও এটা ও বির সঙ্গে সমান হচ্ছে। দেখো দুটো সত্য দেখানো হয়ে গেল। আর একটা সত্য কি দেখাচ্ছি দেখো, এই যে ও ডি বাহুটা, এই যে ওডি যে বাহুটা, দেখো ওডি বাহুটা ও ডি এ, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটাও ও ডি বাহুটাকে পাচ্ছে। আবার কি দেখো ও ডি বি, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার ক্ষেত্রেও ও ডি বাহুটা পাচ্ছে। যখন একটা সরলরেখা বা একটা বাহু দুটো ত্রিভুজই পায় তাকে কি বলা হয়, সাধারণ বাহু বলা হয়। তাহলে লিখবো ও ডি সাধারণ বাহু, তাহলে ওডিটা হচ্ছে সাধারণ বাহু। এবার যদি এখন ওডিটা সাধারণ বাহু রয়েছে, তখন বলে দিতেই পারবো তিনটে সত্য প্রমাণ হয়ে যাচ্ছে। আমরা কি জানি যে ত্রিভুজের সর্বসম দেখাতে হলে তিনটে সত্য দেখাতে হয়, তিনটে সত্য প্রমাণিত হয়ে যাচ্ছে। তাহলে লিখে দেবো, কি ধরেছিলাম, কি ত্রিভুজ ও ডি এ সর্বসম চিহ্ন কীভাবে হয়, এইভাবে হয় না, সর্বসম ত্রিভুজ ও ডি বি, ব্র্যাকেটে লিখে দেবো আর এইচ এস সর্বসমতার সত্যানুসারে লিখতে পারবো, সর্বসমতার সত্যানুসারে হয়ে গেল। ঠিক আছে, তাহলে এইটা প্রমাণ করলেই বলে দিতে পারবো এ দুটো ত্রিভুজ যেহেতু সমান, তাহলে বলে দিতে পারবো এডির সঙ্গে বিডিটা সমান হবে, তাই না। তাহলে অতএব এডি সমান বিডি, ব্র্যাকেটে লিখে দেবো সর্বসম ত্রিভুজের দুটি অনুরূপ বাহু, সর্বসম ত্রিভুজের দুটি, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু বলতেই পারো, অনুরূপ বাহু। আমরা কি জানি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু পরস্পর সমান হয়। তাহলে এডির সঙ্গে বিডিটা কি সমান হয়ে গেল। এবার দেখো আমাদের প্রমাণ করতে কী দেওয়া ছিল, এডির সঙ্গে বিডিটা সমান হয়ে গেলে এটাই প্রমাণ করতে দেওয়া ছিল। এই যে প্রমাণে কি বলেছিলাম, এডির সঙ্গে বিডিটা সমান হবে, তাহলে এটাই প্রমাণ হয়ে গেল। ব্র্যাকেটের কি লিখে দেবো এখানটায়, প্রমাণিত। তোমরা যদি কেউ না বুঝতে পারো ভিডিওটা কি আরেকবার করে দেখবে, ঠিক আছে, বা তোমরা বই দেখেও করতে পারো। কিন্তু আমি কি বললাম, কেউ মুখস্থ করবে না, এই উপপাদ্যটা শুধু হেডিংটা মুখস্থ করবে, বাকি এগুলো সব ছবি দেখে দেখে করবে, ঠিক আছে। আজকে আমি এই ভিডিওটা এখানে পর্যন্ত শেষ করলাম। পরের দিনে আমরা পরের উপপাদ্যগুলো করব।